ওয়েলকাম টু নাহিদ 24। আজকে আলোচ্য বিষয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্ব সম্পর্কে তোমরা অনেকে অনেক ধরনের কমপ্লিকেটেড ব্যাখ্যা শুনেছ। আজকে আমি যে ব্যাখ্যাগুলো দেব এই ব্যাখ্যাগুলো খুবই সহজ, আশা করি সবাই তোমরা বুঝতে পারবে। প্রথম ব্যাখ্যাটি লেখো, যে সকল ভার্বের পরিবর্তে বি ভার্ব বসালেও অর্থের কোনো পরিবর্তন হয় না সে সকল ভার্বই হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে সকল ভার্বের পরিবর্তে বি ভার্ব বসালেও অর্থের কোনো পরিবর্তন হয় না সে সকল ভার্বই কি লিঙ্কিং ভার্ব। যেমন শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল। এখানে লুকসের পরিবর্তে আমি যদি একটা বি ভার্ব বসাই যে শি ইজ বিউটিফুল, তাহলে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ শি লুকস বিউটিফুল, সে সুন্দরী, শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, অর্থাৎ অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটিও কিন্তু একটি কারেক্ট সেন্টেন্স হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে এই লুকসটা কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। সুতরাং যে ভার্বের পরিবর্তে আমি বি ভার্ব বসালেও সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না সেই ভার্বগুলোকে আমি কি বলতে পারবো? লিঙ্কিং ভার্ব। তবে কিছু কিছু ব্যতিক্রম থাকতেই পারে। যাই হোক, যেমন হানি টেস্টেস সুইট, হানি টেস্টেস সুইট। এখানে দেখো, আমি যদি বলি হানি ইজ সুইট, তারপরেও কিন্তু অর্থের খুব বেশি পরিবর্তন হচ্ছে না বা অর্থের পরিবর্তন হচ্ছেই না। সুতরাং এই টেস্ট ভার্বটা কি লিঙ্কিং ভার্ব, টেস্ট ভার্বটা কি লিঙ্কিং ভার্ব। তবে লিঙ্কিং ভার্ব সম্পর্কে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে, আমি স্ক্রিনে যে লিঙ্কিং ভার্বগুলো দেখাচ্ছি এই ধরনের ভার্ব থেকে সাধারণত কোশ্চেন হয়ে থাকবে আশা করি। যে বি ডাবল এস অর্থাৎ বিএসএস আর এস ফ্ল্যাট, বিএসএস আর এস এস এফএলটি, বিএসএস আর এস এস ফল্ট। যে বি থেকে বি ভার্ব বিকাম, এস থেকে সিম সাউন্ড, আর থেকে রিমেইন রিজেম্বল, এস থেকে স্মেল স্টে, অর্থাৎ বিএসএস আর ডাবল এস, এরপরে ফল্ট, এফ থেকে ফিল, এ থেকে অ্যাপিয়ার, এল থেকে লুক, টি থেকে টেস্ট, টি থেকে টেস্ট, আর টার্ন গেট গো, টার্ন গেট গো, এই তিনটা মনে রাখো, টার্ন গেট গো। সুতরাং বিএসএস আর এস এস ফল্ট, বিভার্ব বিকাম সিম সাউন্ড, রিমেইন রিজেম্বল, স্মেল স্টে, ফিল অ্যাপিয়ার, লুক টেস্ট, টার্ন গেট গো, ফিল অ্যাপিয়ার, লুক টেস্ট, টার্ন গেট গো। সুতরাং বিএসএস আর এস এস ফল্ট এবং টার্ন গেট গো, বিএসএস আর এস এস ফল্ট এবং টার্ন গেট গো, এই কয়টা কি লিঙ্কিং ভার্ব। এই কয়টা ভার্ব পড়লেই আশা করি ভার্সিটিতে যদি কোশ্চেন এসে থাকে লিঙ্কিং ভার্ব থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখন নিচের তিনটা লাইন লিখে রাখো, যে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব এবং রেগুলার ভার্ব প্লাস অ্যাডভার্ব। সাধারণত রেগুলার ভার্বের পরে অ্যাডভার্ব বসে, রেগুলার ভার্বের পরে অ্যাডভার্ব বসে। যেমন হি স্পিক্স লাউডলি, হি স্পিক্স লাউডলি, সে কথা বলে কি উচ্চ স্বরে, সে কথা বলে কি উচ্চ স্বরে। তাহলে এই স্পিক্সটা কি একটা রেগুলার ভার্ব, তারপরে সুতরাং স্পিক্সের পরে যে ওয়ার্ডটা বসলো সেটা কি অ্যাডভার্ব। সাধারণত রেগুলার ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু যদি সেটা লিঙ্কিং ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব হলে তারপরের ওয়ার্ডটা কী হবে? অ্যাডজেটিভ হবে। এই কারণে প্রথম স্ট্রাকচারটা কী বললাম, যে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ। কিন্তু লিঙ্কিং ভার্বের পরে যদি প্রিপোজিশন বা অবজেক্ট থাকে, প্রিপোজিশন বা অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে তারপরে অ্যাডভার্ব বসবে, তারপরে অ্যাডজেটিভ বসবে। ওকে, তাহলে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ। দেখো, হি লুকস কেয়ারফুল, হি লুকস কেয়ারফুল, তাহলে এখানে লুকসটা কি লিঙ্কিং ভার্ব, তাহলে কেয়ারফুলটা কি অ্যাডভার্ব। সাধারণত আমরা তো জানি যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু এখানে কেয়ারফুলটা অ্যাডভার্ব না, কারণ লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কারণ কিছুক্ষণ আগে পড়াইলাম না যে বিএসএস আর এস এস ফল্ট, ফল্টের এফ এ এল, এলতে কী ছিল? এফটা কী ছিল? ফিল, এতে কী ছিল? অ্যাফিয়ার, এলতে কী ছিল? লুক। সুতরাং লুকটা কী বলেছিলাম? যে লিঙ্কিং ভার্ব। সুতরাং লুকটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে লিঙ্কিং ভার্বের পরে কী বসে? অ্যাডজেটিভ বসে। কিছুক্ষণ আগে পড়লাম যে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ, সুতরাং এখানে কেয়ারফুলটা কি অ্যাডজেটিভ, নট অ্যাডভার্ব। ওকে, কিন্তু এই লুকসের পরে যদি আফটার থাকে, যেমন হি লুকস আফটার, হি লুকস আফটার, তাহলে আমি কেয়ারফুল দিতে পারবো না, হি লুকস আফটার কেয়ারফুল না, কারণ আমি বলেছি যে লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব। এখানে আফটারটা কি? আফটারটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন বসছে, সুতরাং আমি এখানে কেয়ারফুল দিতে পারবো না, এখানে দিতে হবে আমাকে কেয়ারফুললি, কারণ লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, এখানে আমার অ্যাডভার্ব লাগবে, সুতরাং আমাকে এখানে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানাতে হবে, যে হি লুকস আফটার কেয়ারফুলি, হি লুকস আফটার
কেয়ারফুলি। সুতরাং লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। ওকে, যেমন আই টেস্ট ম্যাঙ্গো কুইকলি, আই টেস্ট ম্যাঙ্গো কুইকলি। টেস্টটা কি এখানে? টেস্টটা কি? টেস্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে ম্যাঙ্গোটা কি? অবজেক্ট। তাহলে এরপরে আমাকে অবশ্যই একটা অ্যাডভার্ব বসাইতে হবে, কারণ লিঙ্কিং ভার্বের পরে যদি প্রিপোজিশন অথবা অবজেক্ট থাকে তাহলে আমাকে অ্যাডভার্ব বসাইতে হবে। আর যদি লিঙ্কিং ভার্বের পরে কোনো কিছু না থাকে তাহলে আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। সাধারণত পরীক্ষায় কোশ্চেন এসে থাকবে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব বলা যাবে না। কারণ সাধারণত আমরা সবাই মনে করে থাকি যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু আসলে যদি সেটা লিঙ্কিং ভার্ব হয় তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব বসবে না। যদি সেটা লিঙ্কিং ভার্ব হয় তাহলে সেই ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, এবং যাওয়ার আগে সবাইকে একটা কথা বলে যেতে চাই যে একটা কোচিং সেন্টার কিংবা একটা ইউটিউব চ্যানেল কখনো তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না। তারা শুধুমাত্র তোমার জীবনকে পরিবর্তন করতে সামান্য সাহায্য করবে, শুধুমাত্র একটু গাইডলাইন দেবে, আর কিছুই না। বাকি কাজটা তোমাকেই করতে হবে, পড়াশোনা তোমাকেই করতে হবে। কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, কতক্ষণ পড়াবে? একদিন পর পর মাত্র 1.5 থেকে 2 ঘন্টা পড়াবে, তা আবার প্রতিদিন না, একদিন পর পর। ধরলাম প্রতিদিনে পড়ালো, তারপরেও 24 ঘন্টার মধ্যে তোমাকে শুধু 1.5 ঘন্টা পড়ালো, এতেই তোমার জীবন কাভার হয়ে যাবে না, এতেই তুমি সবার থেকে এগিয়ে থাকবে না। যারা ভার্সিটিতে চান্স পায় শুধুমাত্র কোচিংয়ের উপর নির্ভর করে থাকে না, তারা যেখানেই পড়ুক না কেন তারা বাসায় এসে আবার পড়াশোনা করে, একের পর এক বই শেষ করে, বিগত বছরের কোশ্চেন সলভ করে। আর তোমরা অনেকেই শুধুমাত্র আমার নাইট 24 চ্যানেলের উপর নির্ভর করে আছো অথবা কোনো কোচিং সেন্টারের উপর নির্ভর করে আছো। এটা খুবই একটা ভুল এবং বোকামি কাজ। শুধুমাত্র একটা কোচিং সেন্টার কিংবা একটা চ্যানেল তোমাকে চান্স পেয়ে দেবে না। তারা শুধুমাত্র তোমাকে একটি গাইডলাইন দিবে, তারা শুধুমাত্র তোমার জীবনকে এগিয়ে যাওয়ার জন্য সামান্য একটু সাহায্য করবে, বাকি কাজটা তোমাকেই করতে হবে। সবার থেকে এগিয়ে থাকার জন্য বাসায় বসে পড়াশোনা করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, বই কেনো, গাইড কেনো, প্রশ্ন ব্যাংক কেনো। সবসময় শুধুমাত্র এই ভিডিও দেখে থাকলে তো হবে না, সবসময় শুধুমাত্র একটা কোচিং সেন্টারে পড়ে এসে থাকলে তো হবে না যে আমি ভিডিও দেখলাম, আমি সব কিছু জেনে গেলাম, আমি একদম মহা জানতা হয়ে গেলাম। কিছুদিন আগে আমি কিছু শর্ট ভিডিও দিয়েছি, 6টা শর্ট ভিডিও দিয়েছি। অনেকে আবার বলতেছে যে ভাইয়া এত লেম জিনিসগুলো, এগুলো কোনো টপিক হতে পারে? এগুলো কোনো টপিক হতে পারে? এগুলো তো আমরা সবাই জানি, খুব ইজি। ওয়াও, মানে তারা সব জানতা হয়ে গেছে, মানে তারা বোঝাতে যাচ্ছে যে এসব কোনো টপিকই না। কিন্তু আমি সেগুলো এক্সাম্পলগুলো সহজ দিয়েছি যাতে করে সেই এক্সাম্পলগুলো মনে রাখা যায়। কিন্তু আমি যে শর্ট ভিডিও 6টা দিয়েছি, সেই শর্ট ভিডিও 6টা খুবই বেশি গুরুত্বপূর্ণ। সেখানে আমি বলিনি যে এই এক্সাম্পলগুলো গুরুত্বপূর্ণ, সেখানে আমি বলেছি যে এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ, এক্সাম্পলগুলো না। তোমরা কি এক্সাম্পল কমন পেতে চাচ্ছ যে আমি কয়টা এক্সাম্পল দেবো আর সেগুলো ভার্সিটিতে গিয়ে কমন পাবে? অসম্ভব। তোমাকে আমি নিয়ম কমন দিতে পারবো যে এই কয়টা নিয়মের মধ্যে আসতে পারে, কিন্তু তোমার কেউ এক্সাম্পল কমন দিতে পারবে না যে হুবহু এই এক্সাম্পলটাই আসবে। আমি ওই 6টা শর্ট ভিডিওতে যে টেকনিকগুলো দিয়েছি, যেমন সংখ্যা প্লাস মিলিয়ন, সংখ্যা না থাকলে মিলিয়নস। আরও পড়াইছি যে ভেরি মাচ প্লাস অ্যাডজেক্টিভ, টু মাচ প্লাস নাউন। এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো কাজে লাগবে বলেই দিছি, কিন্তু সেই এক্সাম্পলগুলো আমি সহজ দিছি যাতে করে তোমাদের মনে থাকে। এখন এই এক্সাম্পলগুলোই যে আসবে এমনটা না, কিন্তু অনেক কঠিন এক্সাম্পল আসবে। ওই এক্সাম্পলগুলো কিন্তু আবার এই নিয়মের মধ্যেই থাকবে যে ভেরি মাচ দেওয়ার পরে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিল, সেই অ্যাডজেক্টিভটা একটা কঠিন অ্যাডজেক্টিভ দিয়ে দিল। তখন তুমি মনে করবা যে এটা যে কি, একটা নতুন ওয়ার্ড দেখি মনে করবা যে এটা বোধহয় অনেক কঠিন, কিন্তু আসলে ভেরি মাচের পরে সেটা যে অ্যাডজেক্টিভ আসে এই জিনিসটাই বুঝতেছে না। সুতরাং ভেরি মাচটা দেখা মাত্রই তোমাকে বুঝে নিতে হবে যে অবশ্যই তার পূর্বে অবশ্যই তার সামনে কী থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। সুতরাং এক্সাম্পলগুলো কমন হিসেবে না চেয়ে তোমার নিয়মগুলো মনে রাখো, নিয়মগুলো কাজে দেবে। এক্সাম্পল কমন পড়বে এই আশা করিও না, নিয়মগুলো মনে রাখো। এই শর্ট ভিডিওগুলো দেওয়ার আমার আরও ইচ্ছা ছিল, কিন্তু এই শর্ট ভিডিওগুলো তোমাদের কমেন্ট দেখার পরে আমি আর দিতেছি না। যাই হোক, আমি আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হচ্ছে এবং আমি আশা করব তোমরা সবাই ভার্সিটিতে চান্স পাও। আর কিছুক্ষণ আগে কি বললাম মনে আছে তো, যে একটা কোচিং সেন্টার কিংবা একটা ইউটিউব চ্যানেল কখনো তোমাকে ভার্সিটিতে চান্স পাইয়ে দিবে না, চান্স নিজেকেই পাইতে হবে। সুতরাং কোচিং সেন্টার কিংবা একটা ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করে না থেকে বাসায় বসে পড়াশোনা করো। আমি আমার নাইট 24 চ্যানেল থেকে তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, বাকিটা নির্ভর করবে তোমাদের উপর। আল্লাহ হাফেজ।